বিয়ের পর যত দিন যাচ্ছে কেমন যেন হতাশ লাগছে চন্দ্রিমার। বর রুদ্রকে যেরকম ভেবেছিল একেবারেই সেরকম নয় সে। বিয়ের আগে রুদ্রর লম্বা চওড়া সুঠাম পেটানো চেহারা দেখে মনে মনে সে ভেবে নিয়েছিল পুরুষ সিংহ কথাটা বোধহয় এরকম পুরুষ মানুষদের জন্যই তৈরি হয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই রুদ্রর যেসব আচার ব্যবহার সে দেখতে পাচ্ছে তাতে পুরুষ সিংহ তো দূরের কথা, তাকে শুধু পুরুষ মানুষ ভাবতেও আর ইচ্ছে করে না চন্দ্রিমার। তার বাবা দাদাকে দেখেছে সে, কথা বললেই উল্টো দিকের লোকের পা কাঁপে। ছোটবেলা থেকেই দেখেছে চন্দ্রিমা, পাড়ার লোকজন কখনো তাদের ফ্যামিলিকে ঘাঁটাতে সাহস পায় না। আর রুদ্র হলো একেবারে বিপরীত। কারো সঙ্গে লড়াই করতে পাঠালেও বোধ হয় তার সঙ্গে বসে গল্প করে এক পেগ ড্রিঙ্ক করে চলে আসবে। সেদিন যেমন এক রেস্তোরাঁতে খেতে গেছিল তারা, চন্দ্রিমা খেয়াল করছিল একটা ওয়েটার বারবার তার দিকে তাকাচ্ছে। খুব অস্বস্তি হচ্ছিল চন্দ্রিমার। ছেলেটার চেহারাটা গোবেচারা টাইপের, কিন্তু ভেতরে ভেতরে যে সে আসলে পাক্কা বদমাইশ একটা, সেটা বুঝতে পারছিল চন্দ্রিমা। কিছুক্ষণ পর তাদের টেবিলেই খাবার সার্ভ করতে এলো ছেলেটা। প্লেটে বেড়ে দিতে গিয়ে খানিকটা গরম তরকারি পড়ে গেল টেবিলে রাখা চন্দ্রিমার হাতের ওপর। রেগে একেবারে চিৎকার করে উঠল সে। রেস্তোরাঁতে তখন খুব বেশি লোকজন ছিল না। যারা ছিল সবাই ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো। সরি ম্যাম, হঠাৎ হাত কেঁপে পড়ে গেছে, ক্ষমা করে দিন, কাঁচুমাচু মুখ করে বলল ছেলেটা। ইচ্ছে করে করেছো তুমি এটা, আমি জানি। কোথায় তোমার ম্যানেজার? তোমার নামে কমপ্লেন করব আমি, চিৎকার করে উঠল চন্দ্রিমা। কি হচ্ছে কি? এত জোরে চিৎকার করছো কেন? নিশ্চয়ই অসাবধানে হয়েছে, ও তো আর ইচ্ছে করে ফেলেনি। রুদ্রর কথা শুনে যেন আগুনে ঘি পড়ল। দাঁত খিঁচিয়ে চন্দ্রিমা বলল, ইচ্ছে করে ফেলেনি মানে? আমি তখন থেকে দেখছি তো ছেলেটা ইচ্ছে করেই করেছে এটা। ছেলেটা চলে গেলেও সমানে চিৎকার করতেই লাগলো চন্দ্রিমা। আর তুমি তুমি কি করছো? একটা কথাও বলতে পারলে না তুমি ওকে? যাও, এখনই ওর নামে কমপ্লেন করে এসো। রুদ্রর দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ল চন্দ্রিমা। বাধ্য হয়ে উঠে গেল রুদ্র। কিছুক্ষণ পর চন্দ্রিমা দেখল একসাথে কথা বলতে বলতে বেরিয়ে আসছে রুদ্র আর সেই ওয়েটার। দুজনের মুখেই হাসি। রুদ্রকে হাসতে দেখেই গা জ্বলে গেল চন্দ্রিমার। কোথায় গিয়ে ছেলেটাকে একটা থাপ্পড় মারবে তা নয়, তার সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। অসহ্য। কি করতে গেছিলে তুমি? ওর সঙ্গে ভাব জমাতে? আরে ছেলেটা বারবার ক্ষমা চাইল, বলল ওর তরফ থেকে ওদের রেস্তোরাঁর চিকেনের একটা স্পেশাল মেনু খাওয়াবে আমাদের। এটা নিয়ে যেন আর হইচই না করি। নতুন কাজে ঢুকেছে ও, চাকরি চলে গেলে বেচারার খুব অসুবিধে হবে। রুদ্রর কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো চন্দ্রিমা। ভেতরে গিয়ে ছেলেটার সঙ্গে ভাব করে চলে এলো। রাগে গজগজ করতে লাগলো সে। খাওয়ার পর যথারীতি সেই এক্সট্রা মেনুটার জন্য পে করতে চাইল রুদ্র। এবার আর ধৈর্য রাখতে পারল না চন্দ্রিমা। সত্যি, তোমার মতো কাপুরুষ আমি আর দেখিনি। ক্ষতিপূরণ হিসেবে ও যেটা দিল তুমি সেটারও দাম দিতে চাইছো? ফেরার পথে সারাক্ষণ রুদ্রকে কথা শোনাতে শোনাতে এলো চন্দ্রিমা। বারবার তার দাদার কথা বলতে লাগলো। শপিং মলে একবার পাশ দিয়ে যাওয়ার সময়
একটা ছেলের ধাক্কা লেগে গেছিল চন্দ্রিমার গায়ে। দাদা তাকে এমন একটা থাপ্পড় মেরেছিল যে দুটো দোকান পরে গিয়ে ছিটকে পড়েছিল সে। পুরুষ মানুষ তো এরকমই হওয়া উচিত, নারীর সম্মান রক্ষায় ঝাঁপিয়ে পড়বে সব সময়। রুদ্র তো তার হাজব্যান্ড, স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব তো তারই সবচেয়ে বেশি। কিন্তু রুদ্রর যা হাবভাব, তাতে কেউ এসে চন্দ্রিমাকে অপমান করে চলে গেলেও কিছু করবে না সে। ধীরে ধীরে রুদ্রর ওপর বিরক্তি যেন বেড়ে যেতে লাগলো চন্দ্রিমার। আজকাল সে বুঝতে পারে কোনো পার্সোনালিটি নেই রুদ্রর। সবার সঙ্গে সব সময় হেসে হেসে কথা বলছে, ওই জন্য কেউ তাকে বিশেষ পাত্তাও দেয় না। সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছে বাকি সবাই কত ভোকাল, নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলে, আর রুদ্রর যেন কোনো কিছুতেই কোনো হেলদোল নেই। অন্যদের চালু করার নিয়মে সব সময় নিজেকে ফিট করে নেয়। চন্দ্রিমা কিছু বললে বলে, এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে এত ঝামেলা করার দরকারটাই বা কী? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না, অসুবিধা হলে নিশ্চয়ই বলবো। সংসারের কোনো কিছুতেও বিশেষ ঝামেলা করে না রুদ্র। চন্দ্রিমা যা ভালো বোঝে তাই করে। এক কথায় চন্দ্রিমার কথা মতোই সংসার চলে। চন্দ্রিমা বুঝতে পারে আসলে রুদ্র ভীষণ ভীতু। এরকম ভীতু পুরুষ মানুষ চন্দ্রিমার অসহ্য। প্রায়ই তাই কথায় কথায় রুদ্রর সঙ্গে ঝামেলা শুরু করে দেয় সে। দেখতে দেখতে এক সময় তাদের সম্পর্কটা খুব খারাপ হয়ে গেল। আসলে পরস্পরের প্রতি সম্মান না থাকলে কোনো সম্পর্কই বেশি দিন ভালো থাকে না। আর রুদ্রকে তো চন্দ্রিমা কথায় কথায় তাচ্ছিল্য করে। ভীতু, কাপুরুষ, পার্সোনালিটি লেস বলে কথা শোনায়। বাবা আর দাদাকেও এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে বলে কথা শোনাতে ছাড়ে না। রুদ্র সব কিছুই বোঝে, শোনে, কিন্তু কিছু বলে না, হাসি মুখে উড়িয়ে দেয় সব কিছু। তাকে দেখে রাগ আরও বেড়ে যায় চন্দ্রিমার। বাবা আর দাদাকে জানিয়ে দেয় রুদ্রর সঙ্গে আর থাকতে চায় না সে। 10 দিন পর রুদ্রর জন্মদিন। তার মা বাবা আসবে সে সময়। চন্দ্রিমা মনে মনে ঠিক করে নেয় সেই সময় মা বাবার সামনেই রুদ্রকে ডিভোর্সের কথাটা জানাবে। ভালোই হবে, মা বাবা থাকবে ছেলেকে সামলানোর জন্য। 3-4 দিন পর রাতে এক বন্ধুর বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরছে রুদ্র আর চন্দ্রিমা। এক জায়গায় রাস্তার ধারে আইসক্রিম স্টল দেখে আইসক্রিম খেতে চাইল চন্দ্রিমা। এত রাতে কি দরকার এখানে নামার, বলল রুদ্র। কেন, ভয় পাচ্ছ? তাহলে গাড়িতে বসে থাকো, আমি নামছি, রেগে আগুন হয়ে বলল চন্দ্রিমা। তারপর গাড়ি থেকে নেমে গেল। অগত্যা রুদ্রও নামল। তারা যখন আইসক্রিম খাচ্ছে একটা গাড়ি এসে দাঁড়ালো সেখানে, আর তার থেকে 3টে লম্পট টাইপের ছেলে নেমে এসে আইসক্রিম অর্ডার দিল। তারপর নানা রকম আজে বাজে কথা বলতে লাগলো শুনিয়ে শুনিয়ে। খুব রাগ হয়ে গেল চন্দ্রিমার। ছেলেগুলোর দিকে তাকিয়ে সে বলল, ভদ্রভাবে কথা বলুন। ব্যাস, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা ছেলে যেন একেবারে ক্ষেপে গেল। চন্দ্রিমার একদম কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বিচ্ছিরি কায়দায় বলল, কেন মামুনি, অভদ্রতা করলে কি করবে? কিছু করতে পারবে? এমন অভদ্রতা করব না তোমার সঙ্গে। এই যে তোমার বয়ফ্রেন্ড আছে, সেও কিচ্ছু করতে পারবে না। রেগে আগুন হয়ে ছেলেটাকে মারার জন্য এক হাত তুলতেই
চন্দ্রিমার হাত ধরে ফেলল ছেলেটা। হাত ছাড়ো। গম্ভীর গলা শুনে পেছন ফিরে চন্দ্রিমা দেখল রুদ্র দাঁড়িয়ে। যদি না ছাড়ি? কথাটা ছেলেটার মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে একেবারে ৮২ শিক্ষার একটা থাপ্পড় উড়ে এলো ছেলেটার গালে। ঘুরে গিয়ে আর একটু হলেই পড়ে যাচ্ছিল ছেলেটা। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ঘুরে দাঁড়াতেই দেখা গেল নাক মুখ দিয়ে রক্ত ঝরছে তার। সঙ্গে সঙ্গে আর একজন তবে রে বলে এগিয়ে এলো রুদ্রর দিকে। বিদ্যুৎ গতিতে তার পেটে লাথি মারল রুদ্র। অনেকটা দূরে ছিটকে পড়ল সে। চলো এখান থেকে বলে অন্য ছেলেটা এসে তার হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে দিল। তারপর সেখান থেকে চলে গেল তারা। অবাক বিস্ময়ে ততক্ষণে রুদ্রর দিকে তাকিয়ে আছে চন্দ্রিমা। রুদ্রর চোখ মুখ তখনও লাল হয়ে আছে। রুদ্রকে এরকম রেগে যেতে আজ পর্যন্ত কোনো দিন দেখেনি সে। বলেছিলাম না এখানে নামতে হবে না, হলো এবার, চলো এখন, কড়া গলায় বলল রুদ্র। আজ পর্যন্ত চন্দ্রিমার সঙ্গে এরকম কড়া গলায় কথা বলেনি রুদ্র। ভেতরে ভেতরে বেশ মজা লাগলো চন্দ্রিমার। গাড়িতে উঠে বাড়ি ফিরে এলো তারা। ঘণ্টা দুয়েক পর বেডরুমে ঘুমন্ত রুদ্রর দিকে অপলক চোখে চেয়ে থাকলো চন্দ্রিমা। মাত্র ১ বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে। এর মধ্যেই রুদ্রর প্রতি সমস্ত আকর্ষণ হারিয়ে ফেলেছিল সে। আজ যেন আবার তাকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছে চন্দ্রিমার। কাপুরুষ, ম্যাদামারা, মেনিমুখ এরকম নানা কথা বলে যাকে সে সবসময় গালাগালি দিত, সেই আপাত শান্ত অতি ভদ্র রুদ্র যে তার স্ত্রীর অপমানে এরকমভাবে ঘুরে দাঁড়াতে পারে, আক্ষরিক অর্থে এরকম রুদ্রমূর্তি ধারণ করতে পারে, এটা সে স্বপ্নেও কল্পনা করেনি। পরদিন রুদ্রর সঙ্গে খুব ভালো ব্যবহার করল চন্দ্রিমা। তোমার এই অ্যাংরি ইমেজটা এবার থেকে সব সময় দেখাবে লোককে, আমার তো বেশ ভালো লেগেছে। থাকতে না পেরে পরদিন একসময় বলেই ফেলল চন্দ্রিমা। তা কি হয়? হেসে বলল রুদ্র। কেন হয় না? রাগ দেখালেই আশেপাশের লোকজন ঠিকঠাক থাকবে। আবার বেশ কিছু জ্ঞান দিয়ে দিল চন্দ্রিমা। মুখ বন্ধ করে সব কিছু শুনে নিল রুদ্র। কিছুক্ষণ পরই বাড়িতে পুলিশ এসে হাজির হলো। রাস্তায় গুন্ডাগিরি করার জন্য রুদ্রকে অ্যারেস্ট করে নিয়ে গেল তারা। জানা গেল যে ছেলেটিকে রুদ্র থাপ্পড় মেরেছিল সে এক নেতার ছেলে। প্রতিশোধ নেওয়ার জন্য রুদ্রর নামে কেস করেছে সে। সে যে একজন মেয়ের গায়ে হাত দিয়েছিল সেসব কথা বেমালুম চেপে গিয়ে মিথ্যে অভিযোগ করে রুদ্রকে ফাঁসাতে চাইছে সে। এমনকি প্রত্যক্ষদর্শী আইসক্রিম দোকানদারও রুদ্রর বিপক্ষে সাক্ষী দিয়েছে। পুলিশের সামনে অনেক কান্নাকাটি করে সত্যিটা জানালো চন্দ্রিমা, কিন্তু কোনো লাভ হলো না। ২ দিন পর নিজের প্রভাব খাটিয়ে রুদ্রকে ছাড়িয়ে আনলেন চন্দ্রিমার বাবা। এই ২ দিন বাবা আর দাদার সামনে সারাক্ষণ শুধু কেঁদে গেছে চন্দ্রিমা। তার জন্য আজ রুদ্র শাস্তি পাচ্ছে। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না সে। উস্কো খুস্কো চেহারার রুদ্র ঘরে ঢুকতেই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল চন্দ্রিমা। তুমি ঠিক আছো বলে ব্যাকুল হয়ে রুদ্রর সারা গায়ে হাত বোলাতে লাগলো। আরে হ্যাঁ, একদম ঠিক আছি, কি আবার হবে? তার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করল রুদ্র। অবাক হয়ে চন্দ্রিমার দিকে তাকিয়ে রইল তার দাদা। এই তো ২ দিন আগেই এই স্বামীর সঙ্গে থাকবে না বলে
কত কান্নাকাটি করেছিল তার বোন। সেই মতো ডিভোর্সের চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল তারা। কিছুক্ষণ পর চান করে চন্দ্রিমার সঙ্গে চা খেতে বসল রুদ্র। এবার বুঝতে পেরেছ কেন আমি অযথা ঝামেলায় জড়াতে চাই না? ছেলেটা সত্যিকারের দোষী হয়েও কিভাবে মিথ্যে কেস দিয়ে দিল আমার নামে। আর যেখানে বড়সড় কোনো ব্যাপার থাকে না, সেখানে বলতে গেলে কিংবা গায়ের জোর দেখাতে গেলে তো নিজেরই হ্যারাসমেন্ট হবে। আর কিছু না হোক, মানসিক শান্তি তো বিঘ্নিত হবেই। আমি আসলে খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু তাই বলে এরকম ভীতু কাপুরুষও নয় যে আমার বউকে লোকে অপমান করবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব, বলল রুদ্র। তার কথা শুনে তার গা ঘেঁষে এসে বসল চন্দ্রিমা। তারপর তাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর কোনো দিন তোমাকে কাপুরুষ বলবো না। এই কদিনে যত জনের সঙ্গে কথা হয়েছে, সবাই তোমার নামে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। তারা কেউ বিশ্বাস করে না যে তুমি কাউকে মারতে পারো। বুঝতে পারছিলাম সবাই তোমাকে খুব ভালোবাসে। ওদের মুখে তোমার প্রশংসা শুনে সত্যিই খুব আনন্দ হচ্ছিল আমার। আমার বাবা দাদাকে সামনে সবাই ভয় পায়, কিন্তু আমি জানি আড়ালে কেউ তাদের ভালো বলে না। ওরকম হাজব্যান্ড চাই না আমার। তুমি যেমন আছো এরকমই ভালো। তোমাকে পেয়ে খুব খুশি আমি। এত মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমিও একটা কথা বলি, অনেকবার ভেবেছি, কিন্তু তুমি রেগে যাবে বলে আর বলা হয়নি। তুমি তোমার রাগটা একটু কমাবে? তুমি যে হঠাৎ করে এত রেগে যাও, এই রাগ তোমাকে একদিন ভুল ডিসিশন নিতে বাধ্য করবে। তাতে আলটিমেটলি কিন্তু তুমি নিজেই বিপদে পড়বে আর তারপর আফসোস করবে। তাই সব সময় মাথা ঠান্ডা রেখে সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবে, কেমন? ঘাড় নেড়ে লাজুক হেসে স্বামীর কথায় সম্মতি জানালো চন্দ্রিমা। সত্যিই তো বড্ড তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে সে, আর রাগের মাথায় যে কোনো ডিসিশন নিয়ে ফেলে। এই তো আর একটু হলেই তো সে রুদ্রকে হারাতে বসেছিল। ভাগ্যিস এরকম একটা ঘটনা ঘটল, না হলে হয়তো সারা জীবন আফসোস করতে হতো তাকে।